প্রযুক্তির জগতে স্বাগতম, যেখানে আজ যা নতুন কাল তা ইতিহাস। আজ ২৪শে ডিসেম্বর ২০২৫, আর আমাদের হাতে আছে টেক ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে পাঠানো বেশ কিছু নিবন্ধের সারসংক্ষেপ। তো চলুন শুরু করা যাক সেই খবরটা দিয়ে, যা এখন সবচেয়ে বেশি সাড়া ফেলেছে মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। আচ্ছা, শোনা যাচ্ছে তারা ম্যাঙ্গো আর অ্যাভোকাডো কোড নেমে ছবি এবং ভিডিওর জন্য দুটো নতুন মডেল নিয়ে আসছে। ফলের নামে প্রযুক্তি, নামগুলো আসলেই বেশ মজার। তাই না? অনেক বেশি শক্তিশালী করার একটা বড় পদক্ষেপ। আচ্ছা, ভাবুন, একটা কোম্পানি যখন ছবি ও ভিডিও নিয়ে কাজ করতে পারে, এমন শক্তিশালী এআই মডেল সবার জন্য উন্মুক্ত করে দেয়, তখন কন্টেন্ট তৈরি এবং সম্পাদনার জগতে কি বিশাল এক পরিবর্তন আসতে পারে। তার মানে কি এখন সাধারণ একজন ব্যবহারকারী, যার হয়তো ভিডিও এডিটিং নিয়ে কোনো ধারণাই নেই, সেও প্রফেশনাল মানের কন্টেন্ট তৈরি করতে পারবে? হ্যাঁ, হয়তো শুধু কয়েকটা কথা লিখে দিলেই একটা ছোট্ট ভিডিও তৈরি হয়ে যাবে। ওয়াও! ঠিক তাই। এর মানে হলো কন্টেন্ট তৈরির প্রক্রিয়াটা আরও অনেক বেশি, বলা যায়, গণতান্ত্রিক হয়ে যাচ্ছে। অতদিন যা করতে বিশেষ দক্ষতা বা দামি সফটওয়্যার লাগত, এখন তা হয়তো কয়েকটা ক্লিকের ব্যাপার হয়ে দাঁড়াবে। এতে তো সৃজনশীলতার একটা বিস্ফোরণ ঘটতে পারে। আমাদের সোশ্যাল মিডিয়া ফিডগুলো হয়তো আরও অনেক বেশি আকর্ষণীয় আর বৈচিত্র্যময় কন্টেন্টে ভরে উঠবে। একদম। কিন্তু এই মুদ্রার তো একটা উল্টো পিঠও আছে, তাই না? অবশ্যই আছে। একদিকে যেমন সৃষ্টিশীলতার দরজা খুলছে, তেমনি ভুল বা নকল কন্টেন্ট তৈরির সুযোগও তো বাড়ছে। আর এখানেই হয়তো গুগলের নতুন পদক্ষেপটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমাদের হাতে থাকা আরেকটি খবরে বলা হচ্ছে, গুগল তাদের জেমিনি অ্যাপে একটি নতুন সুবিধা যোগ করছে, যা দিয়ে এআই জেনারেটেড ছবি বা ভিডিও শনাক্ত করা যাবে। এটা কি মেটার মতো কোম্পানিগুলোর তৈরি করা সমস্যার ওপর একটা ব্যান্ডেজ লাগানোর মতো ব্যাপার? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাকে শুধু ব্যান্ডেজ বললে হয়তো কিছুটা সরলীকরণ করা হবে, বরং বলা ভালো, এটা প্রযুক্তি জগতে একটা নতুন ভারসাম্য তৈরির চেষ্টা। ভারসাম্য কিভাবে? দেখুন, একদিকে মেটার মতো কোম্পানিগুলো কন্টেন্ট তৈরির ক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে গুগল সেই কন্টেন্টের সত্যতা যাচাই করার উপায় বের করছে। কারণটা খুব স্পষ্ট, এআই যত শক্তিশালী হচ্ছে, ভুল তথ্য বা ডিপ ফেক কন্টেন্ট ছড়ানোর ঝুঁকিও তত মারাত্মক হচ্ছে। তাই প্রযুক্তি বিশ্ব একই সাথে সৃষ্টি এবং সুরক্ষার দুটো দিক নিয়েই এগোতে বাধ্য হচ্ছে। এটা একটা অস্ত্র প্রতিযোগিতার মতো, একদিকে কন্টেন্ট তৈরির অস্ত্র, অন্যদিকে তার শনাক্ত করার বর্ম। তার মানে প্রযুক্তি কোম্পানিগুলো বুঝতে পারছে যে ব্যবহারকারীদের হাতে শক্তিশালী টুল তুলে দেওয়ার সাথে সাথে এর অপব্যবহার রোধ করার দায়িত্ব তাদের ওপরই বর্তায়। একদম। এবং এই সৃষ্টি আর যাচাইয়ের ক্ষমতা এখন এতটাই সহজলভ্য আর স্বাভাবিক হয়ে যাচ্ছে যে তা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। চ্যাটজিপিটির কথাই ধরুন। আচ্ছা, আমাদের কাছে থাকা একটা নিবন্ধে খুব সুন্দর করে বলা হয়েছে, অনেক তরুণের জীবনে চ্যাটজিপিটি এখন পড়াশোনা থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, এমনকি সৃজনশীল ভাবনার ক্ষেত্রেও একজন সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠেছে। হ্যাঁ, এটা এখন আর শুধু একটা সার্চ ইঞ্জিনের বিকল্প নয়। না, বিলকুল না। অনেকের জন্য এটা একটা আইডিয়া জেনারেটর বা অনুপ্রেরণার উৎস। নিবন্ধে একটা উদাহরণ ছিল যে একজন ছাত্র তার থিসিসের জন্য আইডিয়া খুঁজে পাচ্ছিল না, তখন চ্যাটজিপিটি তাকে এমন কিছু আঙ্গিক বাতলে দিয়েছে যা সে আগে ভাবেনি। ঠিক। এটা শুধু তথ্য দেওয়া নয়, চিন্তার প্রক্রিয়াটাকেই যেন সাহায্য করছে। ঠিক, এখানেই পুরো চিত্রটা পরিষ্কার হয়। এই তিনটি খবর মিলে কৃত্রিম বুদ্ধিমত্তার জীবনচক্রটা আমাদের সামনে তুলে ধরে। মেটার মডেলের মাধ্যমে সৃষ্টি, গুগলের টুলের মাধ্যমে যাচাই এবং চ্যাটজিপিটির মতো অ্যাপের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের এর আত্মীকরণ। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কোনো দূর ভবিষ্যতের ধারণা নয়, এটা আমাদের বর্তমান বাস্তবতা। এই যে বললেন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের বাস্তবতা, এই শক্তিশালী এআই মডেলগুলো চালাতে তো আরও শক্তিশালী হার্ডওয়্যার লাগবে, তাই না? অবশ্যই। কিন্তু এখানেই তো একটা মজার বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে সফটওয়্যারের জগৎ যখন প্রায় সীমাহীন গতিতে এগোচ্ছে, তখন হার্ডওয়্যারের জগতে আমরা কিছু বাস্তব সীমাবদ্ধতার কথা শুনছি। যেমন একটি খবরে বলা হচ্ছে ২০২৬ সাল নাগাদ র্যামের সংকটের কারণে কম্পিউটারের দাম প্রায় ৮% পর্যন্ত বাড়তে পারে। এই খবরটি আমাদের চকচকে ডিজিটাল দুনিয়ার পেছনের কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। মানে র্যাম সংকট শুধু একটা প্রযুক্তিগত সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকট।
মানে এর পেছনে আরও অনেক ফ্যাক্টর আছে। হ্যাঁ, এর পেছনে ভূ-রাজনৈতিক উত্তেজনা, নির্দিষ্ট কিছু জায়গায় উৎপাদন কেন্দ্রীভূত থাকা এবং কাঁচামালের অভাবের মতো অনেক জটিল বিষয় জড়িত, আর এর প্রভাব সরাসরি ক্রেতার পকেটে এসে পড়বে। তার মানে পিসির বাজারও সংকুচিত হতে পারে, নতুন প্রযুক্তি হাতে পাওয়া আরও কঠিন হতে পারে। ঠিক, এখান থেকে বোঝা যায় আমরা যেটাকে ক্লাউড বা সফটওয়্যারের অদৃশ্য জগৎ ভাবি, সেটার ভিত কিন্তু পুরোপুরি বাস্তব জগতের উৎপাদন, অর্থনীতি আর রাজনীতির ওপর দাঁড়িয়ে আছে। এর একটা বড় শিক্ষা হলো, যারা কম্পিউটার কেনার বা আপগ্রেড করার পরিকল্পনা করছেন তাদের জন্য এই পূর্বাভাসটি বেশ গুরুত্বপূর্ণ। প্রযুক্তির দাম সবসময় কমবে, এই স্বতঃসিদ্ধ ধারণাটি হয়তো আর সত্যি নয়, অন্তত কিছু সময়ের জন্য তো বটেই। তাহলে নতুন কম্পিউটার কেনা যদি আরও কঠিন আর দামি হয়ে যায়, সাধারণ ব্যবহারকারীদের উপায় কি? তাদের তো আর বসে থাকলে চলবে না। ঠিক, এখানেই আমাদের হাতে থাকা দুটো নিবন্ধ খুব সময়োপযোগী কিছু কৌশলের কথা বলছে। একটি হলো পুরনো অ্যান্ড্রয়েড ফোনকে কম্পিউটারের সাউন্ড বক্স হিসেবে ব্যবহার করা। আইডিয়াটা কিন্তু দারুণ। আমার তো খুবই ভালো লেগেছে। ফেলে রাখা একটা ফোনকে কাজে লাগানোর কি চমৎকার উপায়। খুবই সৃজনশীল একটা সমাধান। এটা আমাদের ভাবতে শেখায় যে একটা ডিভাইসের ব্যবহার তার মূল উদ্দেশ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আরেকটি নিবন্ধে ল্যাপটপের স্পিকার কাজ না করলে তা ঠিক করার 7টি সহজ উপায়ের কথা বলা হয়েছে। এটা তো খুবই সাধারণ একটা সমস্যা। আমার নিজেরই গত মাসে এটা হয়েছিল, ভেবেছিলাম সার্ভিস সেন্টারে দৌড়াতে হবে। আচ্ছা, পরে দেখলাম শুধু ড্রাইভারটা আপডেট করতেই সমস্যা ঠিক হয়ে গেল। এই ধরনের ছোটখাটো টিপসগুলো অনেক সময় আর টাকা বাঁচিয়ে দেয়। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, এই ধরনের হ্যাক বা কৌশলগুলো কেবল টাকা বাঁচানোর উপায় নয়, এর একটা বড় তাৎপর্য আছে। কি রকম? এটা আসলে বিশ্বজুড়ে গ্রোয়িং রাইট টু রিপেয়ার বা মেরামতের অধিকার আন্দোলনের একটা ছোট্ট প্রতিচ্ছবি। ব্যবহারকারীরা এখন বড় কোম্পানিগুলোর তৈরি করা সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে নিজেদের ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে চাইছে। মানে তারা চাইছে তাদের কেনা পণ্যটি যেন তারা নিজেদের ইচ্ছামতো ব্যবহার করতে পারে, সারাতে পারে এবং এর আয়ু বাড়াতে পারে। একদম, এটা বর্জ্য কমানোর ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রাখে। তার মানে এটা শুধু ব্যক্তিগত সমাধান নয়, এটা একটা বড় সাংস্কৃতিক পরিবর্তন। ব্যবহারকারীরা এখন শুধু ক্রেতা নয়, তারা তাদের প্রযুক্তির সক্রিয় পরিচালক হয়ে উঠছে। ঠিক তাই। এই যে ব্যবহারকারীর ক্ষমতায়নের কথা বলা হলো, এই একই ধারার একটা প্রতিফলন আমরা হোয়াটসঅ্যাপের নতুন একটা ফিচারেও দেখতে পাই। খবরে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন কুইজ বা পোল তৈরি করা যাবে। হ্যাঁ, ছোট একটা ফিচার। কিন্তু এর প্রভাব কি হতে পারে? এই ছোট পরিবর্তনটি প্ল্যাটফর্মের যোগাযোগের ধরনটা পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এতদিন হোয়াটসঅ্যাপ চ্যানেল ছিল মূলত একমুখী যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, মানে অ্যাডমিন শুধু পোস্ট করতেন। রাইট, অ্যাডমিন শুধু তথ্য বা কন্টেন্ট পোস্ট করতেন, আর ফলোয়াররা কেবল তাতে রিয়্যাক্ট করতে পারত। কিন্তু কুইজ বা পোল যোগ করার ফলে এটা একটা দ্বিমুখী যোগাযোগের প্ল্যাটফর্ম হয়ে উঠবে। আচ্ছা, মানে এখন চ্যানেল নির্মাতারা তাদের ফলোয়ার্সদের সাথে সরাসরি কথা বলতে পারবে, তাদের মতামত জানতে পারবে। একদম, ধরা যাক একটা নিউজ চ্যানেল তাদের ফলোয়ারদের কাছে জিজ্ঞেস করতে পারে তারা কোন বিষয়ের উপর পরবর্তী প্রতিবেদন দেখতে চায়, বা একজন কন্টেন্ট ক্রিয়েটর তার কমিউনিটির পছন্দ অপছন্দ বুঝতে পারবে। এটা কমিউনিটি তৈরি এবং তাকে ধরে রাখার জন্য খুবই শক্তিশালী একটা টুল। ঠিক, একটা ছোট্ট ফিচার কিভাবে একটা প্ল্যাটফর্মের গতিপথ বদলে দিতে পারে এবং ব্যবহারকারীকে আরও বেশি ক্ষমতা দিতে পারে, এটা তার চমৎকার উদাহরণ। আমরা এতক্ষণ প্রযুক্তি, এর সফটওয়্যার, হার্ডওয়্যার, দাম, ব্যবহার অনেক কিছু নিয়ে কথা বললাম। কিন্তু এই যে এত সহজে আমরা একে অপরের সাথে যুক্ত হচ্ছি, এই সংযোগটা আসলে সচল রাখছে কারা? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা প্রায়ই সেই মানুষগুলোর কথা ভুলে যাই যারা পর্দার আড়ালে কাজ করেন। হুয়াওয়ের একটি অনুষ্ঠানের খবর আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। হ্যাঁ, খবরটিতে বলা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা মোবাইল টাওয়ারের কর্মীদের নিরাপত্তা বাড়ানোর জন্য একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই কর্মীদের কারিগরি ভাষায় রিগার বলা হয়। অর্থাৎ যারা জীবনের ঝুঁকি নিয়ে উঁচু টাওয়ারে চড়ে আমাদের নেটওয়ার্ক সচল রাখেন। ঠিক। আমরা যখন ঘরে বা অফিসে বসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করি, তখন আমরা একবারও ভাবি না যে হয়তো শত শত ফুট উঁচু কোনো টাওয়ারের ওপর কেউ একজন বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে এই সংযোগটা নিশ্চিত করছেন। প্রযুক্তি যখন আমাদের কাছে অদৃশ্য এবং সহজলভ্য হয়ে যায়, তখন আমরা এর পেছনের অবকাঠামো আর মানবীয় প্রচেষ্টার কথা সহজেই ভুলে যাই। রাইট। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি,
তাহলে এই খবরটি আমাদের ডিজিটাল অর্থনীতির এক নির্মম সত্যকে সামনে নিয়ে আসে। আমাদের এই ভার্চুয়াল স্বাচ্ছন্দ্যের পেছনে রয়েছে অসংখ্য মানুষের শারীরিক শ্রম এবং ঝুঁকি, টেলিকম সেক্টরের এই রিগারদের থেকে শুরু করে বিশাল ডেটা সেন্টারের কর্মী কিংবা ই-কমার্সের ডেলিভারি পার্সন। ডিজিটাল অর্থনীতির চাকা সচল রাখতে অসংখ্য মানুষ পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করাটাও প্রযুক্তিগত অগ্রগতির একটা অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা দেখলাম একদিকে মেটা ও গুগলের মতো কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নির্মাণ করছে, যেখানে একদিকে চলছে সৃষ্টির উৎসব, অন্যদিকে তা যাচাই করার নিরন্তর প্রচেষ্টা। আবার অন্যদিকে হার্ডওয়্যারের জগৎ বাস্তব অর্থনৈতিক আর সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেখানে র্যামের মতো ছোট্ট একটা জিনিসের সংকট পুরো কম্পিউটার বাজারের ওপর প্রভাব ফেলছে। এর পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও কিন্তু বসে নেই। তারা এই সীমাবদ্ধতার মধ্যে নিজেদের মতো করে পথ খুঁজে নিচ্ছে, পুরনো প্রযুক্তিকে নতুনভাবে ব্যবহার করার উপায় বের করছে, নিজেদের ডিভাইসকে আরও বেশি দিন ব্যবহারযোগ্য করে তুলছে, যা এক ধরনের নীরব প্রতিরোধ বলা যেতে পারে। এবং সবশেষে এই পুরো ডিজিটাল অবকাঠামোকে সচল রাখার পেছনে যে মানুষের ঘাম, শ্রম আর ঝুঁকি জড়িত, সেই প্রশ্নটিও আমাদের সামনে উঠে এলো, যা আমরা প্রায় এড়িয়ে যাই। সবকিছু মিলে তাহলে এর অর্থ কি দাঁড়ায়? আজকের এই খবরগুলো থেকে একটি বিষয় খুব পরিষ্কার: প্রযুক্তির অগ্রগতি আসলে দুটি ভিন্ন সমান্তরাল ধারায় চলছে। একদিকে রয়েছে সফটওয়্যার ও এআই এর প্রায় জাদুকরী দ্রুতগতিময় জগৎ, যেখানে অসম্ভবকে প্রতিদিন সম্ভব করা হচ্ছে। আর অন্যদিকে রয়েছে হার্ডওয়্যার, অর্থনীতি এবং মানুষের শারীরিক শ্রমের বাস্তব, সীমাবদ্ধ এবং ধীর গতির জগৎ, যেখানে সাপ্লাই চেইন, উৎপাদনের খরচ এবং মানুষের নিরাপত্তার মতো কঠিন বিষয়গুলো প্রযুক্তির গতিকে নিয়ন্ত্রণ করে। তার মানে ভবিষ্যতের প্রযুক্তি এই দুই জগতের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে যাবে। একদম, একটা যেন অদৃশ্য জগৎ, আরেকটা দৃশ্যমান, এবং দুটোই একে অপরের উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল। দারুণ একটা ভাবনা। ঠিক। আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম এআই একদিকে যেমন ডিজিটাল কন্টেন্ট তৈরি করছে, তেমনি ডিজিটাল কন্টেন্টের সত্যতা যাচাইয়ের আজও করছে। অর্থাৎ ডিজিটাল জগতের সমস্যা ডিজিটাল প্রযুক্তি দিয়েই সমাধান করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এআই কি বাস্তব জগতেরই কঠিন সমস্যাগুলোর সমাধানেও একই রকম কার্যকর হতে পারবে? যেমন যে র্যাম সংকটের কারণে কম্পিউটারের দাম বাড়ছে, সেই জটিল সাপ্লাই চেইন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার মতো সমস্যার সমাধানে কি এআই কোনো ভূমিকা রাখতে পারবে? চমৎকার একটি প্রশ্ন। অর্থাৎ যে এআই আমাদের জন্য ছবি বা ভিডিও বানিয়ে দিচ্ছে, সেই একই এআই কি চিপ উৎপাদনে জটিল প্রক্রিয়াকে আরও সহজ করতে পারবে? প্রযুক্তির এক জগৎ কি অন্য জগতের সংকট সমাধান করতে পারবে? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আগামী দিনের প্রযুক্তির আসল দিশা।